না না, সমস্যা হবে কেন? আচ্ছা, আমার পরিচয় বলতেছো, আমার নাম হলো কাজী আজাদ। আমার হাতের লেখা কিন্তু একটু খারাপই। আমি পড়াশোনা করছি বুটেক্স থেকে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে বিএসসি কোর্স। ঠিক আছে। হ্যাঁ, এসব পরে, এগুলো দরকার নেই এখন। আচ্ছা, তা তোমাদের কয়দিন পরেই তো পরীক্ষা, তাই না? আর তোমরা অনেক ব্যস্ত হয়ে গেছো। সাউন্ড প্রবলেম? হ্যালো, সাউন্ড তো প্রবলেম না, সাউন্ড ঠিকই আছে। আচ্ছা, সাউন্ডটা ঠিক আছে কিনা আরেকবার বলো দেখি। সাউন্ড ঠিক ভাই আছে না? সাউন্ড ঠিক আছে ভাই। সাউন্ড ওকে ওকে। তাদের সাউন্ড সমস্যা, তাদের সমস্যা হচ্ছে। তো আজকে তোমাদের চ্যাপ্টার 3 পড়ানোর কথা। চ্যাপ্টার 3 থেকে কি কি পড়বো একটু দেখো। আমি আগে শুরুতে বলে নিই যে চ্যাপ্টার 3 থেকে আমরা কি কি পড়বো। প্রথমে আমরা পড়বো পারমাণবিক সংখ্যা। কন্টেন্টটা লিখে নাও আগে। কি কি পড়বো আগে? পারমাণবিক সংখ্যা পড়বো, পারমাণবিক সংখ্যা কি। এরপরে, না তোমাদের তো আগে থেকে একটা দেওয়া হয়েছে না, রুটিন। ওই রুটিন অনুযায়ী এক একদিন ওইভাবে যদি শুরু করতে বলো তাহলে তো হবে না। পারমাণবিক ভর, পারমাণবিক ভর। 3 নম্বরে পড়বো আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আইসোটোপ, আইসোটোন আর আইসোবার কাকে বলে, কিভাবে বের করতে হয়। 4 নম্বরে আমরা পড়বো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। 5 নম্বরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়াবো না। 5 নম্বরে এখান থেকে কিছু ম্যাথ করবো, এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের ম্যাথ। আর যদি সময় থাকে তো আমরা আণবিক ভর আর তেজস্ক্রিয় আইসোটোপটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে। একদা সালফারে 8টা পরমাণু থাকে। সালফারের প্রকৃত সংকেত S8। তার আমরা প্রথম থেকে শুরু করি। পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক ভর কাকে বলে, এখান থেকে। তারপর আইসোটোপ, আইসোবার, পর্যায়ক্রমে আমরা ম্যাথটাতে অ্যান্সার দিয়ে দিব। টপিক 3 থেকে, এইটা থেকে। আচ্ছা, দেখো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। এটা আমরা সবাই জানি। তোমরা লিখলে লিখে নিতে পারো যে কোন মৌলের পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন সংখ্যা থাকে তাকে পারমাণবিক সংখ্যা বলে। যদি এরকম একটা সোডিয়াম একটা পরমাণু হয় কিংবা অ্যালুমিনিয়াম একটা পরমাণু হয়, এখানে যে সংখ্যাটা লেখা হয় নিচের দিকে সেই সংখ্যাটা হলো তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা আমরা লিখি কত, 13। আর পারমাণবিক ভর কাকে বলে 2 নম্বরে লিখছিলাম। কোন মৌলের পরমাণুর কেন্দ্রে যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা থাকে সেইটার যোগফলকেই আমরা বলি পারমাণবিক ভর। এখানে লেখা হয় বেসিক্যালি পারমাণবিক ভর। যেহেতু সংজ্ঞা সবাই জানো, আমি আর লিখে দিচ্ছি না। এখানে হলো 27। এই যে প্রথম যে সংখ্যাটা লিখছি, এই সংখ্যাটা এইটাকেই আমরা বলবো পারমাণবিক সংখ্যা। আর এই যে সংখ্যাটা উপরে লিখছি এটাকে আমরা বলি পারমাণবিক ভর। আশা করি এটা সবাই জানো। ঠিক আছে। হ্যাঁ, এটার একটা প্রকাশ আছে যে এক্স যদি একটা মৌল হয়, প্রকাশটা তোমরা জানলে হয়, না জানলে দরকার পড়ে না। এটা জেড আর এটাকে এ লেখে।
আর এখানে লেখে প্লাস মাইনাস এন, মানে এটা চার্জ। আর এই জায়গাটায় যদি কিছু লেখা হয়, এই জায়গাটায় আমি তীর চিহ্ন দিয়ে রাখলাম, তো ওইটা দিয়ে বোঝানো হয় যে অণুতে, ওই অণুতে কতগুলো পরমাণু আছে। আমি পর্যায়ক্রমে আসবো, একটা একটা করে আসি। তো প্রথম কথা, যদি এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি প্রোটন সংখ্যা। তো এই পরমাণুতে প্রোটন সংখ্যা কত? 11টা। আর আগেই বলছি যে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হলো আমাদের পারমাণবিক ভর, যেটার মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হলো প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস কে নিউট্রন। এই দুটি সংখ্যার যোগফলকে আমরা বলি পারমাণবিক ভর। তাহলে এখানে যদি আমি নিউটন বের করি, এটা হলো প্রোটন, দ্রুত আগাই কারণ রাত হয়ে গেছে। এটা হলো প্রোটন সংখ্যা, লিখে নাও তোমরা একটু। এটা প্রোটন আর এটা হলো নিউট্রন। নিউটন কয়টা সবাই বের করতে পারবা? 23 থেকে কত বাদ যাবে? 11 বাদ যাবে। কেন বাদ যাচ্ছে? কারণ দেখো প্রোটন প্রোটনের মধ্যে আছে, তাহলে 23 থেকে যদি 11 বাদ দিই, তো যে সংখ্যাটা আসে সেটা হলো তার নিউটন সংখ্যা। ঠিক আছে, এটা সবাই জানো। এবার আসি, আমরা যদি এখানে চার্জ লিখি এমত অবস্থায়, আচ্ছা এটা এখানে লিখে রাখি, এটা হলো 12। যদি এখানে বলি ইলেকট্রন সংখ্যা কতগুলা, তা আমরা জানি যে একটা পরমাণু হলো বিদ্যুৎ নিরপেক্ষ। যেহেতু এখানে 11টা প্রোটন আছে, তাহলে ওর ইলেকট্রন সংখ্যাও 11টা হবে। ইলেকট্রন সংখ্যাও কত? 11। এখন যদি এখানে আমি চার্জ দেই, তাহলে চার্জটা কেন দেওয়া হয়েছে? কারণ দেখো, এখন যদি চার্জ দেই তাহলে অবশ্যই ইলেকট্রন সংখ্যা কমে যাবে। কারণ কি, যে 11টা প্রোটন, 11টা কি ছিল? ইলেকট্রন ছিল। যেহেতু একটা ইলেকট্রন বের হয়ে গেছে, একটা প্রোটন বেশি হয়ে গেছে, এই জন্য প্লাসটা কিন্তু দেওয়া হয়। তাহলে ইলেকট্রন সংখ্যা কি হবে এখন? 11 থেকে 1 মাইনাস যে এখানে কত হবে? 10 হবে। কত হবে? 10 হবে। তো এটা সবাই জানো, আমি আরো কতগুলো উদাহরণ দিই। এই জিনিস পরীক্ষাতে তোমাদের এমসিকিউ তে থাকবে। অ্যালুমিনিয়াম, এটা হলো 13, এখানে আছে 27। আর এখানে যদি আমি 3+ লিখি, তাহলে আমাকে দ্রুত অ্যান্সার দাও যে এখানে প্রোটন কতটি, নিউট্রন কতটি, আর ইলেকট্রন কতটি। ঠিক আছে, প্রোটন 13, নিউটন হলো 27 থেকে 13 বাদ, এই 13 বাদ দিলে কত থাকবে? 14। আর ইলেকট্রন কতটি হবে? 10। তাহলে এই ধরনের জিনিসে আমাদের কারো কোনো সমস্যা নাই, আশা করি সবাই এটা পারছো, সবাই এটা পারছো। এখন আমরা একটু এরকমটা দেখি। অক্সিজেন, এই জায়গাটা 8, 16, এখানে 2 মাইনাস, যদি মাইনাস আকারে থাকে, তাহলে এটার প্রোটন কতটি? 8টা। নিউটন কতটি? 16 থেকে কত বাদ? 8 বাদ, তাহলে কত থাকে? 8। আর ইলেকট্রন কতটি হবে? প্লাস থাকলে আমরা বিয়োগ দেই, আর মাইনাস থাকলে হলো কি হবে? যোগ হয়ে যাবে। কি হবে? যোগ হবে না? এখানে দেখো প্লাস থাকলে বিয়োগ দিই, মানে কেন বিয়োগ দিই? কারণ 3টা বের হয়ে গেছে। আর 2 মাইনাস মানে কি? 2টা যুক্ত হয়েছে, 8টা ছিল আর 2 আসছে, তাহলে 8 আর 2 কত হবে এখন? 10 হবে। ঠিক আছে, এখন এই জিনিস সবাই পারো। যদি এখন আমি এই জায়গাটা একটা 2 দিয়ে দিই, তা ঘটনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন কি হবে? আগে তো আমরা ছিলাম একটা জায়গায়, যে জায়গা থেকে এখন আমরা এই জায়গায় একটা সংখ্যা এখন দিয়ে দিয়েছি। এখন আমাদের ঘটনাটা কি ঘটনা ঘটছে, এটা যদি এখন আমরা বলি, এ একটা অক্সিজেন আর এ একটা অক্সিজেন, খেয়াল করো আগে, এই অক্সিজেনের সংকেতটা আমরা যদি 8-16 লিখি, আর এটাকে যদি আমরা 8-16 লিখি, এখানে একটা 2 মাইনাস দিই, এখানে একটা 2 মাইনাস দিই, এই দুইটাকে যদি যোগ করি তবে এটা হয়। দেখো, এই দুইটা যদি যোগ করা হয় তাহলে এটা হয়। তাহলে যদি এখানে আমরা প্রোটন বের করি, তো এখানে প্রোটন কত হয়? 8 প্লাস 8। এখানে যদি আমরা নিউটন বের করি, তাহলে এখানে 8 প্লাস 8 হবে। এখানে যদি আমরা ইলেকট্রন বের করি, তা সেটা কি হয়? 10 প্লাস 10। তাহলে এইটা সমান এইটা, ওটাও তাই হবে। তা এটা এইভাবে লেখার থেকে যদি এখানে 2 থাকে, তা আমরা সিম্পলি এটাকে 2 দিয়ে দিয়ে গুণ করতে পারি, এটাকে 2 দিয়ে দিয়ে গুণ করতে পারি, এটাকে 2 দিয়ে দিয়ে গুণ করতে পারি। কেন 2 দিয়ে গুণ করছে? কারণ এই অণুটার মধ্যে 2টা পরমাণু আছে। তো একটা পরমাণুতে যদি 8টা প্রোটন থাকে, তাহলে 2টা পরমাণুতে অবশ্যই 16টা থাকবে, তাহলে এখানে কত হবে? 16। একটা পরমাণুতে যদি 8টা নিউটন থাকে, তাহলে 2টা পরমাণুতে নিউটন সংখ্যা 16 হবে। একটা পরমাণুতে যদি ইলেকট্রন সংখ্যা 10টা হয়, তাহলে 2টা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত হবে?
20 হবে। কিছু বুঝলাম না। আচ্ছা আবার দেখো, এটা তো বুঝতে পারো, এইটা সমান এইটা, এটা ঠিক আছে। যে বুঝছো না সে আবার দেখো যে এইটা সমান যে এইটা, এটা বুঝছো কিনা, যে এইটা আর এইটা যোগ করলে এইটা হয়। কারণ আবার বলি, অক্সিজেন প্লাস অক্সিজেন যদি যোগ করি তাহলে O2 হয়। ঠিক আছে, বুঝছো স্যার, ওইটা ও বুঝতে পারছে। একটা অক্সিজেন আর একটা অক্সিজেন যোগ করলে কি হয়, O2 হয়। তাহলে এইটার সমান এইটা হলে এটা, তাহলে এই 8, এটাতে প্রোটন 8টা, এটাতে প্রোটন 8টা, তো দুইটা মিলে দেখো 16 হয়। আর এখানে যদি এটাতে কি, তা 8টা প্রোটন ছিল, এই অবস্থায় ছিল, কিন্তু এই যে দুই দেই, সেখানে অবশ্যই 2 দিয়ে গুণ দিতে হবে। আবার দেখো, এটাতে যদি নিউটন থাকে 8টা, তাহলে যখন এখানে 2 দিচ্ছি তখন এখানে আমাকে 2 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, আবার এখানে যদি ইলেকট্রন হয় 10টা, তাহলে এখানে আবার কত হবে, 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, O2 কেন, দুইটা অক্সিজেন যুক্ত হয়ে O2 হয়ে গেছে। ওকে, এরকম আরো একটা দেখে আমরা এই টপিক শেষ করব, কারণ এই জিনিস ইজি আছে, সবাই পারার কথা। এবার খেয়াল করো, এই যে পি লিখলাম, এটা 15, এখানে 31, আর এই জায়গাটায় আমি 3 মাইনাস দিলাম। এখন বলো এখানে প্রোটন কয়টা, 15টা। নিউটন কয়টা, 31 থেকে 15 বাদ দিলে হয় 16। ইলেকট্রন কয়টা, 18টা। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, তাই তো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, তাই তো? এখন এবার যদি এখানে আমি একটা 4 দিই, তাহলে দেখো, কি হচ্ছে, যে একটা অণুর মধ্যে 4টা করে পরমাণু আছে। একটা অণুর মধ্যে কয়টা পরমাণু আছে, 4টা করে। তাহলে এই জায়গাটায় আমাদেরও 4 দিয়ে গুণ করতে হবে। এখন যেটা বের করছি সেই অণুতে, এটা কিন্তু অণুতে। এখন যেটা হিসাব হচ্ছে, এই অণুতে কতগুলো প্রোটন আছে, 4 15 60। এই অণুতে কতগুলো নিউটন আছে, 4 16 64। এই অণুতে কতগুলো ইলেকট্রন আছে, 4 18 কত হয়, 4 10 কে 40, 4 8 32, 72। এখন দেখো বুঝতে পারছো কিনা, এই টপিক পরিষ্কার। এ 18 কেন, এটা আবার বোঝে নাই। এই অবস্থায় যদি থাকে তাহলে 15 আর 3 কত হয়, 18 না? 15 আর 3 18। অনেকবার মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল লাস্ট ওয়ান। আমরা লাস্ট আর একটা দিয়ে এই টপিকটা শেষ করে দিব। মুখস্থ করে দিই। সালফার, একটু আগে একজন বলতেছিল সালফার অণুর প্রকৃত সংকেত কি। সালফার অণুর প্রকৃত সংকেত হলো S8। তো এটা যদি 16 হয়, এটা যদি 32 হয়, এখানে যদি 2 মাইনাস হয়, আর এখানে যদি আমি S8 লিখি, তাহলে বলো এখন কি হবে। P4, অক্সিজেনের প্রকৃত অণুর সংকেত O2 যদি হয়, তা সালফারের প্রকৃত সংকেত S8, কারণ সালফারের অণুতে 8টা পরমাণু থাকে। আবার ফসফরাসের অণুর প্রকৃত সংকেত হলো P4। যেহেতু P4 S8 এইগুলো দেওয়াটা কঠিন, এজন্য এগুলো দিয়ে বিক্রিয়া করানো কঠিন বলে এগুলো বাদ দেওয়া হয়। এটাতে বলো, প্রোটন আছে 16 ইন্টু কত, 8, কারণ এখানে 8 আছে। নিউটন আছে কত, 16 ইন্টু 8। ইলেকট্রন আছে কত, 16 সাথে 2 যোগ 18 ইন্টু 8। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এই অবস্থায় থাকে তখন আমরা এগুলো এইভাবে লিখতাম, যদি এই অবস্থায় থাকে তাহলে এগুলো এইভাবে লিখতাম। ঠিক আছে, আর এখানে যদি 8 দিয়ে দিই তাহলে এগুলো গুণ দিবা, এটা গুণ দিবা, এটা গুণ দিবা। ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো কিসের সংখ্যা, এই জায়গাটায় লেখো অণুর মধ্যে পরমাণুর সংখ্যা। এই জিনিসটা কি, অণুর মধ্যে পরমাণু সংখ্যা এটা। তাহলে এই যে সংখ্যাটা কি লেখা হচ্ছে, অণুর মধ্যে কয়টা পরমাণু আছে। ঠিক আছে, প্রকৃত সংকেত, সালফার অণুর প্রকৃত সংকেত কি, প্রকৃত সংকেত কি। তোমাকে অপশন দিলাম, এস, বিতে দিলাম S2, সিতে দিলাম S4, ডিতে দিলাম S8।
সালফার অণুর প্রকৃত সংকেত কোনটা? S8, এই কারণে S8 লিখছি, বুঝতে পারছো? আর এইটা দিয়ে আমরা সবসময় প্রকাশ করি, কারণ S8 দিয়ে যদি আমরা সবসময় বিক্রিয়া দিতাম তার হিসাবে অনেক গরমিল হয়ে যেত, এই জন্য দেওয়া হয় না। এবার যদি বলি ফসফরাস, ফসফরাস অণুর প্রকৃত সংকেত কি, তাহলে সেটার অপশন গুলো আমি একটু দিয়ে দিই। পি, P2, P4, P3, তাহলে এর প্রকৃত সংকেত কি হবে? P4 এটা হবে, এই কারণে 4 দিছিলাম। আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা থাকার কথা না, মুছে দিলাম আমি। তাহলে আমরা আসলে অণু পরমাণুর সংখ্যা নির্ণয় করাটা বুঝতে পারছি। এখন আমরা যেটা করব, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো দেখব। প্রকৃত সংকেত বলতে তোমাকে যদি বলি হাইড্রোজেনের প্রকৃত সংকেত কি, হাইড্রোজেন অণুর প্রকৃত সংকেত কি, এটা তো তুমি আনসার সাথে সাথে দিতে পারো, বলো তো কি হবে? H2 না? তো ওটাই তো, ওটাও তার প্রকৃত সংকেত, বুঝতে পারছো? ওটাও তার প্রকৃত সংকেত। ওকে, তাই এবার আসো আইসোটোপ, আইসোটোন, আইসোবার। প্রথমে লেখো আইসোটোপ, এখানে লেখো সমান, ঠিক আছে? আর এখানে লেখো ভিন্ন। আইসোটোপ মানে কি আমরা একটু একটু খেয়াল করি। এই আইসো কথার বাংলা অর্থ হলো সমান, আর টোপ মানে কি জানো? প্রোটন। এর নিজেই নিজেকে কি ডিক্লেয়ার করে? এর নিজেই নিজেকে ডিক্লেয়ার করে যে আমার প্রোটন সংখ্যা সমান। তাহলে আইসোটোপ মানে আমরা এখানে লিখতে পারি যে যার প্রোটন সংখ্যা সমান সেটা। এবার আসো ভিন্ন কি জিনিস। এই তিনটা জিনিস যেটা আইসোটোপ, আইসোটোন, আইসোবার, একটা ইকুয়েশন আমরা একটু আগে দেখছিলাম যে ভর সমান কি লিখতে পারি? প্রোটন প্লাস নিউটন লিখতে পারি। প্রোটন প্লাস কি? নিউটন। একটু আগে কিন্তু আমরা এই হিসাবটা দেখে আসছি যে সোডিয়াম একটা কি ছিল? পরমাণু ছিল, এখানে ছিল 11, এখানে ছিল 23। এই যে 23 সংখ্যাটা কিভাবে আসে? এর প্রোটন সংখ্যার সাথে 12 যোগ হয়ে সেটা হয় তার ভর সংখ্যা। এখানে যদি একটা সমান হয় তা বেসিক্যালি একটা সমান হলে বাকি দুটো অবশ্যই ভিন্ন হবে। তাহলে যদি তার প্রোটন সংখ্যা সমান হয় তাহলে এর ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন হবে। তাহলে তিনটা জিনিসের মধ্যে একটা সমান হলে বাকি দুটো অবশ্যই ভিন্ন। এখানে লেখো এর ভিন্ন জিনিসটা, সেটা হলো নিউটন আর ভর। নিউটন আর ভর সংখ্যা ভিন্ন। তাহলে আইসোটোপে কি সমান? প্রোটন সমান। আর ভিন্ন কি? পড়ে নেই। নিউটন আর ভর, নিউটন আর ভর, নিউটন আর কি? ভর, ঠিক আছে? ওকে, তো এবার যদি আইসোটোনে যাই আমি, আইসোটোন, আইসোটোনে দেখ আইসো মানে সমান, টোন মানে নিউটন, তাহলে এখানে কি সমান রাশিটা হবে? নিউটন সংখ্যা সমান, আর বাকি দুইটা ভিন্ন হবে। তিনটা জিনিস আমরা আবার একটু এখানে লিখে নিই যে প্রোটন, নিউটন, প্রোটন, নিউটন আর হলো ভর। এই তিনটা জিনিসের মধ্যে যদি একটা সমান হয় বাকি দুইটা অবশ্যই ভিন্ন হবে। এখানে নিউটন সমান হলে বাকি থাকে কি? প্রোটন আর ভর। তাহলে এখানে লেখো প্রোটন আর ভর হলো, প্রোটন আর ভর এই দুইটা হলো ভিন্ন। এবার যদি বলি আইসোবার, আইসোবার, এই আইসোবারে আইসো মানে সমান, বার মানে হলো ভর। তাহলে বলে দিচ্ছে যে আমার ভর সংখ্যাটা হলো সমান, আর ভিন্ন জিনিস কি? যদি ভর সমান হয় এই দুটো ভিন্ন হবে, প্রোটন আর নিউট্রন। ওকে, তাহলে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, ভিন্ন হলো কি? নিউটন ভর। আইসোটোনে নিউটন সংখ্যা সমান, প্রোটন আর ভর ভিন্ন। আর আইসোবারে ভর সংখ্যা সমান, আর প্রোটন আর নিউটনটা হলো কি? ভিন্ন, ঠিক আছে? এগুলো হলো দেখাচ্ছি, দেখো এবার উদাহরণ দিয়ে দিয়ে। প্রথম কথা, আইসোটোপের উদাহরণ দেখো। আইসোটোপের উদাহরণ বলে দিচ্ছি, প্রোটন সংখ্যা সমান, তা হাইড্রোজেন
একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন। এদের তিনটারই দেখো প্রোটন সংখ্যা সমান। ভর সংখ্যা কেমন হবে? এটার ভর সংখ্যা দিলাম 1, এটার ভর সংখ্যা দিলাম 2, সরি 2, আর এটার ভর সংখ্যা 3। আরো একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন কার্বন 6, 12, আর একটা কার্বন দিলাম 6, 13। এই যে 2 বা ততোধিক তিনটা জিনিস আমি লিখছি দেখো, তার মধ্যে সবগুলোর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, আবার নিউটন সংখ্যা ভিন্ন। তাই যদি হয় তবে তাদেরকে আইসোটোপ বলে। যদি তোমার পরীক্ষাতে আসে আইসো ইলেকট্রন তোমাদের দিবে না, এই জন্য আইসো ইলেকট্রন দেয় না। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আইসোটোপের সংজ্ঞা লেখো, একই মৌলের বিভিন্ন পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাকে আইসোটোপ বলে। এখানে দেখো প্রোটন সংখ্যা সমান আছে, প্রত্যেকটা প্রোটন সংখ্যা 1, কিন্তু এর নিউটন সংখ্যা হিসাব করো, এখানে 0, এর নিউটন সংখ্যা 2 থেকে 1 বাদ দিলে 1, এটার নিউটন সংখ্যা কত হয় 2, আর ভর সংখ্যা তো ভিন্ন আছেই। তাহলে 2 বা ততোধিক মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন ও ভর সংখ্যা ভিন্ন হলে তাকে আইসোটোপ বলে। যদি সংজ্ঞাটা দিয়ে দিই, সংজ্ঞাটা এখানে লিখে নাও, কারণ সংজ্ঞাটা তোমাদের আসতে পারে ক দাগে জ্ঞানমূলকে। আইসোটোপ সংজ্ঞা আমার আলাদা করে লেখার প্রয়োজন পড়বে না, এখান থেকে আমি দেখে দেখে বলে দিতে পারি। 2 বা ততোধিক, কোন মৌলের 2 বা ততোধিক পরমাণু, একই মৌলের কিন্তু হবে, কারণ কি প্রোটন সংখ্যা সবারই এক, তাহলে অবশ্যই একই মৌলের হবে। তাহলে একই মৌলের, এখানে লেখো একই মৌলের 2 বা ততোধিক পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন ও ভর সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? আইসোটোপ বলে। এখানে দেখো প্রোটন সংখ্যা সমান 6, 6, কিন্তু নিউটন সংখ্যা এখানে কত? এটার নিউটন হিসাব করলে হিসাব আসে কত? 6, এটার নিউটন হিসাব করলে 13 থেকে 6 বাদ দিলে আসে কত? 7। দুইটা জিনিস ভিন্ন হবে, একটা হলো নিউটন সংখ্যা ভিন্ন হবে, আবার তার ভর সংখ্যা ভিন্ন হবে। যদি তাই হয় তবে সেটাকে আমরা বলি আইসোটোপ। আইসোটোপ ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, আইসোটোপ ক্লিয়ার। আরো উদাহরণ যদি দিই, দেখো ক্লোরিন, ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হলো ক্লোরিন 35, 17, আর একটা ক্লোরিন 17, 37। এখানে দেখো ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, এই ক্লোরিনের প্রোটন সংখ্যা 17। তো আমাদের বলা হচ্ছে কি যে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান হবে। নিউটন সংখ্যা হিসাব করি, এখানে নিউটন সংখ্যা এখানে কত হয়? 17, 18 হয়, আর এখানে নিউটন সংখ্যা কত হয়? 20 হয়। 17, 35 থেকে 17 বাদ দাও, আর এখানে 37 থেকে 17 বাদ দাও, দেখো 10 আছে। ঠিক আছে, এইগুলোতে অনেকে বুঝতে পারতেছে না, তো আমি অ্যাডভান্স লেভেলে বলি কি করে। আচ্ছা, তাহলে 2 বা ততোধিক মৌলের কি দেখো, একই মৌলের 2 বা ততোধিক পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন ও ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাকে কি বলে? আইসোটোপ বলে। তা আইসোটোপ শেষ, এখন আমরা পরের টাতে চলে যাচ্ছি, আইসোটোন। এখানে এখন লিখলাম আইসোটোন। আইসোটোন, আইসোটোনের একটা উদাহরণ আগে আমি লিখে নিই। কার্বন 6, 12, বড় করে লিখি, হ্যাঁ, কার্বন 6, 12, আর অক্সিজেন এখানে দিলাম 8, 14। এটা নিউটন সংখ্যা নির্ণয় করো তো। 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6। আর এখানে দেখো 14 থেকে যদি 8 বাদ দিই তাহলে এখানেও কত আছে? 6 আসে। তাহলে 2 বা ততোধিক মৌলের, দেখো এটা অক্সিজেন, এটা কার্বন, এই জন্য ভিন্ন মৌলের, এটা কিন্তু অবশ্যই একই মৌলের হয়। আইসোটোপটা কিন্তু একই মৌলের। আইসোটোপটা কার জন্য হয়? একই মৌলের। আর আইসোটোনটা আর আইসোবার এইগুলো হবে ভিন্ন ভিন্ন মৌলের। এগুলো ভিন্ন ভিন্ন মৌলের হবে, একই মৌলের হবে না, কারণ কি প্রোটন সংখ্যা অবশ্যই ভিন্ন আছে। তাহলে 2 বা ততোধিক মৌলের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন আর ভর, এবার দেখো এটার প্রোটন সংখ্যা 6 কিন্তু এটার প্রোটন সংখ্যা 8, ভিন্ন আছে। আবার ভর সংখ্যা দেখো, এটার 12, এটার 14। তাহলে শুধুমাত্র মিলবে কিসে? নিউটন সংখ্যা। তাহলে 2 বা ততোধিক মৌলের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাকে আইসোটোন বলে। সংজ্ঞাটা নিজে নিজে এখন লিখতে পারবা। হ্যাঁ, তোমার লেখা পাচ্ছি। আরে অ্যাডভান্স লেভেলে তো যাবো, আস্তে আস্তে যাই।
ইংলিশ ভার্সনদের জন্য আচ্ছা বলার চেষ্টা করব। ওকে, এগুলো সহজ, যাদের সহজ লাগতেছে তারা একটু ওয়েট করো, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আইসোটোন গেল, তাহলে দুই বা ততোধিক মৌলের নিউটন সংখ্যা সমান আর প্রোটন আর ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাকে আমরা কি বলি? আইসোটোন বলি। এবার একটা আইসোবারের উদাহরণ দিই, যেখানে ভর সংখ্যাটা কি হবে? সমান হবে। কপার, কপার একটা আমি ভর লিখলাম 64, আর জিঙ্ক এটার ভর লিখলাম 64। তাহলে প্রথমে দেখো এখানে ভর সংখ্যা সমান আছে, এটার ভর সংখ্যা 64, এটার ভর সংখ্যা 64, প্রকৃত না কিন্তু আমি ধরে দিচ্ছি যে 64, এটা 64। এটার প্রোটন সংখ্যা কত? 29। এটার প্রোটন সংখ্যা কত? 30। তাহলে দেখো আমার নিয়ম কি বলে, যে দুই বা ততোধিক মৌলের একটা কপার একটা জিঙ্ক, এদের ভর সংখ্যা সমান। এখানে দেখো ভর সংখ্যা 64, এরও ভর সংখ্যা 64, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। এই যে প্রোটন সংখ্যা 29, 30, আর এর নিউটন সংখ্যা হিসাব করে দেখো, যেটা 34 আছে এটার আছে 35, তাহলে এটাও ভিন্ন আছে। তাহলে অ্যান্সারটা হবে কি? দুই বা ততোধিক মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ও নিউটন সংখ্যা যদি ভিন্ন হয় তাকে আইসোবার বলে। তাহলে আইসোবারের সংজ্ঞাটা লিখে নাও। আইসোবার দুই বা ততোধিক মৌলের, ঠিক আছে, দুই বা ততোধিক মৌলের প্রোটন সংখ্যা, হ্যাঁ আর্গন আর ক্যালসিয়াম দিয়েও হবে, দুই বা ততোধিক মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ও নিউটন সংখ্যা ভিন্ন হলে। একজন বলতেছে আর্গন দিয়ে, অবশ্যই আর্গন দিয়ে হয়। আর্গনের ভর 40 আর ক্যালসিয়ামের ভর হলো 40। এক্ষেত্রে আর্গন যেটা আছে, আমরা এটার প্রোটন সংখ্যা জানি 18 আর এটার প্রোটন সংখ্যা আমরা জানি 20। তাহলে দেখো এই যে ভর সংখ্যা দুইটা সমান কিন্তু প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা ভিন্ন আছে, তাদেরকে আমরা কি বলবো? আইসোবার বলবো। ঠিক আছে, আমার পরিচয় দিয়েছিলাম শুরুতে, তুমি লেট করছো, এটা শেষ করলাম, এটাতে আর সমস্যা নেই। এখন আসছে এটার ম্যাথ করি আমরা। আইসোটোপ, আইসোটোন, আইসোবারের আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? এবার দেখি আমরা অ্যাডভান্স লেভেলে, অনেকে যাইতে বলতেছো, আমরা অ্যাডভান্স লেভেলের পড়া এবার দেখবো। তোমরা যে লেভেল, এই লেভেলে তো বেশি অ্যাডভান্স দিলে সবাই বুঝবে না। আচ্ছা আইসোবার শেষ, লেখো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর, বেশি অ্যাডভান্স দিলে কি বুঝতে পারবা? ঠিক আছে, সবার পড়া, এতজন মানুষ সবার পড়াটা পড়া সম্ভব হবে না। দেখো কোন মৌলের সংজ্ঞাটাকে লিখি, কোন মৌলের একটি পরমাণুর ভর, এই সংজ্ঞা কিন্তু আসে, একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের একের 12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। এটা আমরা সবাই জানি। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর একটি পরমাণুর ভর, ওই মৌলের একটি পরমাণুর ভর, আর নিচে হলো কার্বন 12 আইসোটোপের একের 12 অংশ। একের 12 অংশটা লিখে দেখো, অংশটা লিখে ফেলো, ওপাশে জায়গা যাচ্ছে না। ঠিক আছে, এবার দেখো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা থাকলো একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। এই মৌলের 12 আইসোটোপের একের 12 অংশ, এটাকে আমরা একটা আলাদা একটা টার্ম ইউজ করি, এএমইউ। এটাকে বলা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট। এটাকে কি বলে? অ্যাটমিক ম্যাস ইউনিট বলে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? অ্যাটমিক ম্যাস ইউনিট। এটার একটা মান আছে, তো আমরা ওই মানটা লিখে এবার
এএমইউ এর মান, এটা মুছে দিলাম অপরেটটা, এএমইউ এইটার ভ্যালু আছে একটা 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই এএমইউ এর আরো একটা নাম আছে, এটাকে 1 ডাল্টনও বলে, 1 ডাল্টনও বলা যায়। 1 ডাল্টন সমান এএমইউ, মানে এই মানটা। তাহলে 1 ডাল্টন যে কথা, এএমইউ হলো সেই কথা। এটার একটা ইংলিশের নাম আছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, এটা একটা ইংলিশ ফর্ম, অ্যাটমিক মাস ইউনিট। এবার দেখো তাহলে একটি আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভর সমান এটা। তাহলে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, দেখো এর পরের লাইনটা আমরা এখানে লিখি। একটি পরমাণুর ভর সমান কি হতে পারে? এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, অথবা এই আপেক্ষিক কথাটা বাদ দিলেও লেখা যায়, না দিলেও তুমি দাও, আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু এএমইউ। তাহলে এখান থেকে তোমাকে যদি আমি এমসিকিউ কোশ্চেন করি, আচ্ছা এটা কিন্তু বজ্র গুণ, এই কোনাকুনি গুণ দিছি, একটি পরমাণুর ভর সমান কি, এই এএমইউটা কি হয়ে যায়, এটার সাথে গুণ হয়ে যায়, তো ওইটাই লিখছি, আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু এএমইউ। ঠিক আছে? আর আপেক্ষিক কথাটা তুমি না লিখলেও না লিখতে পারো, কারণ আমরা এমসিকিউ এর জন্য কাজটা করব। তোমাকে যদি এখন আমি একটা কোশ্চেন করি যে অক্সিজেনের একটি পরমাণুর ভর কত, অক্সিজেনের একটি পরমাণুর ভর কত, তাহলে সেটা কি হবে? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। 16 সাথে কত গুণ হবে? এএমইউ গুণ হবে। তাহলে 16 সাথে যদি তুমি এএমইউ গুণ দাও 1.66 ইন্টু 10⁻⁻24, তাহলে যে মানটা আসবে সেটা হলো অক্সিজেনের একটি পরমাণুর ভর। হ্যাঁ, 16 অক্সিজেনের একটি পরমাণুর ভর। ঠিক আছে? কত আসে? এএমইউ এর মান বসাও, মান বসে বলো কত আসে। একটা এমসিকিউ দেই এখান থেকে তোমাদের। পরীক্ষার সময় তোমাকে কোশ্চেন করা হলো যে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর কত? অপশনে থাকবে এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। মানগুলো যেহেতু আমার মুখস্থ না, আমি উপরে লিখি এখানে। তাহলে একটি নাইট্রোজেন পরমাণুর ভর কি আসবে? একটি এন পরমাণুর ভর। নাইট্রোজেনের আণবিক পারমাণবিক ভর কত আগে সেটা বলতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14। 14 এর সাথে এএমইউ গুণ, তাহলে 14 এর সাথে যদি তুমি এএমইউ গুণ দাও 1.66 ইন্টু 10⁻⁻24, যে মান আসবে সেটা এখানে অপশন 4টা থাকবে, ওই 4টা থেকে দিলে সেটা আসবে 2.32 ইন্টু 10⁻³ 2.32 ইন্টু 10⁻⁻20 কত? 3। ওকে, তাহলে একটি পরমাণুর যদি ভর বের করতে হয়, তা আমরা সিম্পলি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটা এমসিকিউ তে তোমাকে খুব কাজে দিবে, যে একটি পরমাণুর ভর মানে তার আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে কি গুণ দিতে হবে? এওমিউ গুণ দিতে হবে। একইভাবে যদি তোমাকে আমি বের করতে বলি যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর কত, তাহলে তুমি কি কাজ করবা? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত আগে সেটা দেখা লাগবে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আমরা জানি কত? 27। 27 এর সাথে কত গুণ হবে? এমইউ গুণ হবে। ঠিক আছে? হ্যাঁ, এমনি লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর এটা এমসিকিউ তে আসবে, এটা এমসিকিউ তে আসবে। দুটি পরমাণু বললে দুইটা দুইটা যোগ হবে, তো দুইটা বলবে না। একটি পরমাণুর ভর এত। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় সোডিয়ামের একটি পরমাণুর ভর কত, তাই এই জায়গাটায় কাকে বসাবা? সোডিয়ামের পারমাণবিক ভর হলো কত? 23।
23 এর সাথে তুমি এমইউ গুণ দিবা, তাহলে 23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 এত গ্রাম। ঠিক আছে? হ্যাঁ, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে নির্ণয় করা যাবে। দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যদি নির্ণয় করতে যাবে তা তোমরা বুঝবা কিনা, এন সমান ডব্লিউ ভাগ এম এক্স বাই এন এ। আমরা বের করতে চাচ্ছি একটি পরমাণুর ভর। এখানে এক্সটা হলো অণু বা পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা, আর এন এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এত অ্যাডভান্স তোমরা বলতেছো দেখাইতে, এখন বুঝবা কিনা? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আমি বলছি একটি পরমাণুর ভর, তার মানে এক্স এর মান কত? এটা হলো এন সমান, এটা লেখা যায়, এটার দরকার নাই। একটি পরমাণুর ভর ডব্লিউ বের করতে যাচ্ছি, আর সোডিয়ামের এই যে পারমাণবিক ভর কত? 23। এক্স এর মান কত? একটি পরমাণু, দেখো একটি পরমাণু, তো এক্স এর মান কত? 1। আর এন এটা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই করে দেখো তোমার অ্যান্সার সেম আসে। এই ডব্লিউর মান করে দেখো, সেম অ্যান্সার আসবে। ঠিক আছে? ডব্লিউটা তো ভর, ডব্লিউ তো হলো একটি পরমাণুর ভর। এগুলো বইতে নাই, এই জন্য বলতেছি এগুলো দেখতে হবে না, এগুলো দরকার নেই। আসলে এএমইউ মানে কি দেখো, এই এএমইউ মানে হলো অ্যাটমিক মাস ইউনিট, মানে 1/Na। এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যদি 1 কে ভাগ দিলে যে সংখ্যাটা থাকে ওইটাই 1 ভাগ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই মানটা দেখো 1.66 আসবে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। না, এগুলো বইয়ে নাই। এনে হলে অ্যাভোগাড্রোর সংখ্যা, এনে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর নাম্বার বলে এনে দিচ্ছি। ডব্লিউ হলো ভর ছিল, দরকার নাই, আমরা অত কিছু দরকার নাই, আমাদের এই পর্যন্ত থাকলেই হবে, এই পর্যন্ত থাকলেই হবে। ঠিক আছে? ওকে, সোডিয়ামের একটি পরমাণুর ভর 23 ইন্টু এএমইউ। তা আমরা আশা করি একটি পরমাণুর ভর আমরা নির্ণয় করতে পারবো। আর যদি বলি আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে, তা আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করব? একটি পরমাণুর ভরকে এএমইউ দিয়ে ভাগ দিব। এই ইকুয়েশনটা মনে রাখবা, আমাদের একটু পরে কাজে লাগবে। এবার আসি, আপেক্ষিক পারমাণবিক ভরের পরিমাণ যদি দেয়া থাকে শতকরা পরিমাণ, ওই শতকরা পরিমাণ থেকে এখন আমরা তাদের এটা বের করব, আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারলে? লেখো আইসোটোপের শতকরা পরিমাণ থেকে, নেক্সট টপিক আমাদের। লেখো এবার খাতায়, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে। শতকরা পরিমাণ থেকে, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে মৌলের গড়, মৌলের গড় পারমাণবিক ভর নির্ণয়। গড় পারমাণবিক ভর নির্ণয়, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে মৌলের গড় পারমাণবিক ভর নির্ণয়। ঠিক আছে? শতকরা, হ্যাঁ এখানে শতকরা দিয়ে করাচ্ছি। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস নেক্সট ক্লাসে, তোমাদের দুইটা ক্লাস না, দেখো চ্যাপ্টার 3 এর উপরে আরেকটা ক্লাস হবে নেক্সট ক্লাস, ওই যে আগামী, আজকে কি বার? মঙ্গল, বৃহস্পতিবারে, ওই দিন আমরা ওইটা করব। শতকরা পরিমাণ থেকে মৌলের, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে মৌলের গড় পারমাণবিক ভর নির্ণয়। তার একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাই। ধরো এরকম দেয়া আছে, সূত্রটা আগে লিখি। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় দিতে পারো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান, ওইটা সমান এখানে দিলাম বা এখানে দিব, সমস্যা নেই, AM1 BM2 ভাগ 100। তোমাদের বইয়ের অনুযায়ী আমি লিখি নাই,
আমি তোমাদের বইয়ের অনুযায়ী যদি লিখি, তা তোমাদের বই এটা কি কাজ করছে, এই এ না দিয়ে এই এটাকে তারা পি দিছে, পি ইন্টু এম দিছে, আর এই বিটাকে তারা দিছে কিউ ইন্টু এন মনে হয়, দিয়ে 100 দিয়ে লিখছে। কিন্তু ওইটা আমার কাছে খুব খারাপ দেখতে লাগে, কারণ এভাবে দেখলে সুবিধা হয়। তো এখানে এ কি, দেখো এ আর বি হলো শতকরা পরিমাণ, এ বি কি শতকরা পরিমাণ, আর এমটা হলো কি M1 M2, M1 M2 হলো কি তাদের ভর, তাদের ভর মানে এ টাইপ আর বি টাইপ দুইটা আইসোটোপ, ওই আইসোটোপে কতটুকু শতকরা থাকে সেটা এ আর বি, আর M1 M2 হলো তাদের ভর। ঠিক আছে, এই কেন, হ্যাঁ বোরের মডেল নেক্সট ক্লাসে আছে। এবার এখানে যদি তোমাদের বইয়েরটা বলি, তা এই যে পি আর কিউ, এই পি আর কিউটা হলো তাদের শতকরা পরিমাণ, আর M1 আর M2 এর জায়গায় এখানে এম আর এন লিখছে। তা আমি যদি এইভাবে দিই, তা আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে এম গুলো আসলেই ভর, আর এ আর যে বি সংকেতটা প্রতীকটা আমি ইউজ করছি, ওই প্রতীক দুইটা হলো তাদের শতকরা পরিমাণ। আমরা যদি একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, তাহলে তাদের শতকরা পরিমাণ আর M1 M2 এর মান যদি দেয়া থাকে তাহলে বের করতে পারবো। তো একটা ম্যাথ করি এখান থেকে, 1 নাম্বার ম্যাথ। প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। তোমাদের বইয়ের ম্যাথই আগে একটা করি, তারপর একটা বাইরেরটা করব। ক্লোরিন 35, প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হলো ক্লোরিন 35 আর একটা ক্লোরিন 37। 1 নাম্বার দাও, ম্যাথ 1, ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ, এটা সবাই পারো আশা করি, কারণ তোমাদের বই আছে, 75%। আর একটা ক্লোরিন 37 আছে, এই 37 কিন্তু তাদের ভর, 35 কিন্তু তাদের ভর, এর শতকরা পরিমাণ এটা 75%, এটা হলো 25%। যদি হয় তবে এই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। আমরা এখানে ম্যাথটা করে দিই, এই অ্যান্সার এখান থেকে লেখো, এটা করছেন আর এটা তার ম্যাথ। ম্যাথটা ফুল লিখলাম না, যে ক্লোরিনের শতকরা পরিমাণ হলো 75% আর ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ হলো 25%। যদি হয় তাহলে কত, সবার অ্যান্সার মুখস্থ। তাহলে এর মানটা দেখো, এ আর বি এই দুটাকে আমরা কি বলছি, শতকরা। তাহলে এই যে এটা শতকরা, তাহলে এর মানটা হলো 75%। পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, কারণ নিচে ভাগ দিচ্ছে ওটা দিয়ে। আর এটার ভর কত, 35 প্লাস বি, বিটা হলো আর একটা শতকরা পরিমাণ 25 ইন্টু কত আছে এটা 37, টোটাল ভাগ দিতে হবে কত দিয়ে, 100 দিয়ে। ঠিক আছে, 75 রসায়ন ক্লাসের রুটিন পরে পাওয়া, এটা ভাগ দিয়ে দেখো কত আসে, অ্যান্সার 35.5 আসার কথা, 35 আসার কথা। তাহলে এইটা হলো তার মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এটা সবাই পারছো আশা করি। যদি বলি ক্লোরিনের একটি পরমাণুর ভর, তাহলে কত হবে। এখন যদি তোমাকে আমি বের করতে বলি যে এই ক্লোরিনের একটি পরমাণুর ভর কত, একটি পরমাণুর ভর কত, তাহলে তুমি এখন কি কাজ করবা, একটি পরমাণুর ভর, এটা তো তার আপেক্ষিক পারমাণবিক ভর আসছে, তাহলে এখন বলো কি হবে। একটু আগে এই জিনিস অনেকগুলো করাইছি আমি। একটি পরমাণুর ভর বললে কি কাজ করতে হয়, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আসছে, এটার পেছনে কি দিতে হয়, এমইউ দিতে হয় না, না 100 দিয়ে ভাগ না, এমইউ দিয়ে গুণ, এমইউ দিয়ে গুণ। তাহলে এটাকে এমইউ দিলে গুণ দাও। তা কোশ্চেনে খেয়াল করবা যে তোমার একটি পরমাণুর ভর বের করতে বলছে নাকি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে। যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে তুমি এখানে থেমে যাবে, এটা অ্যান্সার। আর যদি একটি পরমাণুর ভর বের করতে বলে, তো এটার পরে আরেকটু আগায় যাইতে হবে, 1.66 ইন্টু 10⁻⁻24, 5.8 ইন্টু 10⁻10 কত আসছে,
23, তাই তো? 23 এড অ্যান্সার। তাহলে আরো একটা ম্যাথ দিই, এটা আমরা মুছে দিই। প্রকৃতিতে অক্সিজেনের 3টা আইসোটোপ আছে। অক্সিজেনের 3টি আইসোটোপ আছে, যাদের শতকরা পরিমাণ গুলো আমি লিখে দিই এখানে। একটা হলো অক্সিজেন 16, ও 16 এর শতকরা পরিমাণ 99 কত পার্সেন্ট? 76%। এক নাম্বার। 2 নম্বরে অক্সিজেন 17 এর, আচ্ছা ডট ডট দিয়ে লিখি, শতকরা পরিমাণ হলো 0.03%, 037%। আর অক্সিজেন 18 এর শতকরা পরিমাণ 0.204%। যদি হয় তাহলে দুইটা কোশ্চেন করবো এখান থেকে আমি, হলে অক্সিজেনের পারমাণবিক ভর, পারমাণবিক ভর বের করো কত, এবং একটি অক্সিজেন পরমাণুর ভর কত। একটি অক্সিজেন পরমাণুর ভর কত, দুইটা জিনিস তোমাকে আমি বের করতে বললাম। একটি অক্সিজেন পরমাণুর ভর কত, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটাকে বের করে দেখাইতে হবে, তুমি যেটা বলছো এটা হবে না, এখান থেকে বের করে দেখাতে হবে। তা আসো আমরা এই দুইটা জিনিস বের করব, সূত্র বসাই। তা আমরা জানি যে পারমাণবিক ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় পারমাণবিক ভর, তুমি লিখতে পারো আপেক্ষিক পারমাণবিক ভর সমান, সূত্রগুলো এইভাবে লিখলে সুবিধা হয়, am1 প্লাস bm2 প্লাস cm3, টোটাল কত দিয়ে ভাগ যাবে? 100 দিয়ে ভাগ যাবে। এই এ বি সি এগুলো কি বলছিলাম আমাদের শতকরা পরিমাণ, তাহলে এর পরিমাণ কত আসে? 99.76 ইন্টু এটার ভর কত? 16 দাও, প্লাস বিটা হলো আমাদের এই যে 0.037 ইন্টু এটার সাথে কত গুণ হবে? 17 দিয়ে গুণ হবে, প্লাস এটা 0.204 ইন্টু এটা ভর কত? 18। এগুলো খুবই কম পরিমাণে থাকে, এইগুলোকে ভাগ দাও, ভাগ দিলে কত আসে? এবার বলো আমাকে অ্যান্সার কত আসছে? 16 আসছে? পনেরো পয়েন্ট নাইন সেভেন 15.97। আচ্ছা এরকম আসার কথা মনে হয় সূক্ষ্ম হিসাবে 15 একটু উপরে লিখি 15.99 আসার মনে, এরকম মনে আসবে, একবার ফুল 16 আসবে না, 15.99 বা 16 এরকম একটু বেশি কম হবে, তোমরা যদি ঠিক করে করো অ্যান্সারটা। ওকে, তাহলে এইটা হলো আমাদের ওই অক্সিজেনের পারমাণবিক ভর। এখন একটি পরমাণুর ভরটা কত হবে? যদি আমি তোমাকে বলি একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর, তাহলে কি কাজ করতে হবে? এটা তো বের হইছেই, একটি অক্সিজেন পরমাণুর ভর বললে এমইউ দিয়ে গুণ, তো ম্যাথ আমি মুছে দিলাম। তাহলে এর পরের লাইন যদি বলি একটি অক্সিজেন পরমাণুর ভর যদি তোমাকে বের করতে বলা হয়, একটি অক্সিজেন পরমাণুর ভর, তাহলে তুমি কি করবা? এই যে 15.9 যেটা আসছিল ওইটার সাথে এএমইউটা গুণ দিয়ে দিবে, তাহলে 15 মুছে দিই 15.99 ইন্টু 1.66 10⁻⁻24।
2.65 10⁻23। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। 2.63 ইন্টু 10⁻23 এত গ্রাম। কমেন্টের জন্য লিখতে পারতেছো না। ওকে, তাহলে এটা শেষ আমাদের। আর অল্প একটু দেখাই তোমাদের, আর একটা ম্যাথ দেখে শেষ করব। আর একটা ম্যাথ দেখে তোমাদের আজকের ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমরা রাদারফোর্ডের ওই বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপরে ইলেকট্রন বিন্যাস, এগুলো নিয়ে নেক্সট ক্লাস। আর সিকিউ গুলো কেমন হবে সেটা, হ্যাঁ অনেক বেজে গেছে, এটা ঠিক। যেটুকু পড়াইছি বুঝতে পারতেছো কিনা? যেটুকু পড়াইছি বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে, একটা দুটা ক্লাস করলে অভ্যস্ত হয়ে যাবা, আমাদের সাথে অভ্যস্ত হয়ে যাবা। কারণ আমরা অনেক তোমাদের বড় ভাইদের বড় আপুদের পড়াই তো, অ্যাডমিশনের ক্লাস নেই, সুতরাং চেষ্টা করতেছি কম থেকে বোঝানোর। তো এবার দেখো, এরকম ম্যাথও তোমাদের আসতে পারে, যেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভরের যে পার্সেন্টেজটা, ওই পার্সেন্ট কতটুকু প্রাচুর্য আছে ওইটা বের করতে যদি বলে। এমন একটা কোশ্চেন দিল, যেটা তোমাদের বই আছে, যে প্রকৃতিতে কপারের কলমের সমস্যা হয়ে গেছে, লেখো যে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ, দুইটি আইসোটোপ, একটা হলো কপার 63 আর একটা 65, 63 আর একটা হলো কপার 65 আছে। বোর পরমাণু মডেল, কিন্তু আজকে তো যদি বোর পরমাণু মডেল পড়াই তাহলে তোমাদের তো ঘুম চলে আসবে না, এজন্য আজকে চাচ্ছি না আর বলতে, নেক্সট ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। আর তোমরা যদি বলো বোর পরমাণু মডেল, আমি পড়াইতে পারি। কপারের গড়, এই এই ম্যাথটা তোমাদের বইয়ে আছে, সবাই পারার কথা, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমি করে দিচ্ছি। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, সংক্ষেপে লিখলাম, গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? 63.5 হলে, আইসোটোপ দুটি শতকরা পরিমাণ, আইসোটোপ দুটির শতকরা পরিমাণ কত? আমরা দুইটা ধরে নিই, ধরি বা লেট। এই যে কপার 63 আছে, এর শতকরা পরিমাণ কতটুকু? এর শতকরা পরিমাণ x%। দুইটা মিলে যদি 100 হয়, তো একটা যদি x হয়, তাহলে আর একটা কত হবে? কপার 65 এর শতকরা পরিমাণ 100 মাইনাস x, এত পার্সেন্ট। তাই যদি হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল? আপেক্ষিক পারমাণবিক ভর সমান, আপেক্ষিক পারমাণবিক ভর সমান x বা a মান যদি আমরা বসাই, a, এটা এটাকে যদি তুমি ওইভাবে আমার নিয়মে লিখতে চাও, তো এটাকে a ধরতে পারো, a সমান x% বা b সমান এটা, ঠিক আছে? অথবা না ধরলেও কোনো সমস্যা নেই। a মান আমাদের সূত্রটার সাথে আমি মিলাই দিতে চাচ্ছি, এই জন্য লিখলাম bm2, আর নিচে হলো 100। এর জায়গায় এখন কি বসাইতে পারি? x, এর জায়গায় কি x, x ইন্টু এটার ভর কত? 63, 63 প্লাস, তুমি যদি এটা না দাও কোনো সমস্যা নেই, 100 মাইনাস এক্স ইন্টু এটা কত? 65, আর নিচে হলো 100। এটা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি, বা দিয়ে এটার ভর কত? 63.5, আর ওই দুটা যদি গুণ হয়ে যায়, তাহলে 63x প্লাস 65 00 মাইনাস
65x, এখান থেকে 100, এখান থেকে x এর ভ্যালু বের করবা, হয়ে যাবে। এখান থেকে x এর কোন কোন মৌলের, কার্বনের আছে 12, 13, 14, অক্সিজেনের আছে 16, 17, 18, ক্লোরিনের আছে 2টা। এই যেগুলো পরিচিত, যেগুলো পাচ্ছ তোমরা, এগুলোই আজকে যেগুলো দেখাইছি এগুলোই হলো তোমাদের আসবে। এর বাইরে আরো অনেক আইসোটোপ আছে, তোমাদের এখন দেখতে হবে না, দেখলে অনেক ই হয়ে যাবে, প্রেসার পড়ে যাবে। তো এই ম্যাথ আশা করি সবাই পারবা। ও, ম্যাথটা মুছে দেওয়া ভুল হয়েছে, দেখো এই জায়গাটা একটু টুইস্ট থাকতো। যদি বলতো যে ক্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া ছিল, ধরো এই যে 63টা না দিয়ে বলছো, ওরা যদি বলতো যে এটা শতকরা পরিমাণটা বের করো, তার আগে বলছে কি একটি ক্লোরিন পরমাণুর ভর দেওয়া থাকতো, এরকম যদি দেওয়া থাকতো তাহলে তুমি কি কাজ করতে? একটি ক্লোরিন পরমাণুর ভর, এই যে মানটা দেওয়া থাকতো, সাপোজ এখানে একটা যে মান আছে সেই মানটা, আচ্ছা একটি ক্লোরিন পরমাণুর ভরটা আমাকে একটু বের করে দাও তো। 35.5 ইন্টু 1.66 10 টু দি পাওয়ার মাইনাস 24, এটা একটু গুণ দিয়ে বলে দাও কত হয়। হ্যাঁ হ্যাঁ থাকবে। ও নো, সরি সরি সরি, 63.5, 63.5, সরি। কপার কপার কত আসে? ক্লাসগুলো দিয়ে দিয়ে হবে, ক্লাসের লিংক পেয়ে যাবা। যদি তোমার এভাবে থাকে মানটা, তবে তুমি কিন্তু এই মানটা আগে থেকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই মানটা আগে থেকে বের করে নিয়ে আসতে হবে। 5.89 10 টু দি পাওয়ার, আচ্ছা 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এত গ্রাম। ধরে নাও এটা তোমার দিয়ে দেয় নাই, এই কোশ্চেনটার এটা দিয়ে দেয় নাই, মান দিছে কোনটা, এটা। তাহলে তুমি এই ম্যাথ ভাবে করতে, দেখো পরীক্ষার সময় তোমার কিন্তু এই ম্যাথটা এইভাবেই বলতে পারতো যে ক্লোরিনের দুইটা, সরি কপারের দুইটা আইসোটোপ, একটা হলো 63 আর একটা কপার 65, আর একটা ডাটা দিয়ে দিছে যে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর না দিয়ে একটি কপার পরমাণুর ভর, একটি কপার পরমাণুর ভর। -5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20, এখানে তো একটি পরমাণুর ভর বসানো সম্ভব না, এখানে আপেক্ষিক পারমাণুর ভর বসাতে হবে। তাহলে আমরা একটি পরমাণুর ভর থেকে কি করে আপেক্ষিক পারমাণবিক ভরে যেতে পারি, এই কাজ তো পরে করতে পারবা। তাই এটা সূত্রটা কি ছিল? একটি পরমাণুর ভর সমান একটি পরমাণুর ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর ইনটু এমইউ। তা আমরা পারমাণবিক ভরটা বের করব, তাহলে একটি পরমাণুর ভর কত কপারের? 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 সমান পারমাণবিক ভর ইন্টু এমইউটা কত? 1.66 10 টু দি পাওয়ার মাইনাস 24। এবার দেখো তো এই পারমাণবিক ভর এটা দিয়ে ভাগ করো, এই যে এটা দিয়ে ভাগ করো, তাহলে আমরা পারমাণবিক ভর পেয়ে যাব। পারমাণবিক ভর সমান 5. এটা মুছে দিই কারণ এই ম্যাথ তো পারছো সবাই। 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ভাগ 1.66, এটা ঠিক আছে? 35.548 মানে 35.48 বা 5 লিখতেই পারি। তো যদি তোমাকে একটি পরমাণুর ভর দিয়ে দেয়, সেখান থেকে যদি তুমি পারমাণবিক ভর বের করতে চাও, তাহলে কি করবা? এমইউ দিয়ে ভাগ দিবা। খেয়াল করো ইকুয়েশনটা, এটা একটা ইকুয়েশন, ধরো সমীকরণ, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা মনে রাখবা, খুব কাজে দিবে। যে কোন মৌলের একটি পরমাণুর ভর সমান তার পারমাণবিক ভর ইনটু এমইউ। যদি আমরা পারমাণবিক ভর বের করতে চাই, তবে তার একটি পরমাণুর ভরকে এমইউ দিয়ে ভাগ দিব।
যদি ভাগ দেই তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবো। ঠিক আছে, না এখন কোনো শীট আর নাই। ওকে, তাহলে আজকের ক্লাস থাক এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে তোমাদের কি কি পড়াবো বলে দিই একটু। ম্যাথ করলাম, এ করলাম, আমাদের নেক্সট ক্লাসে তোমরা পড়বা রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। রাদারফোর্ড, বোর, পরমাণু মডেল আর ইলেকট্রন বিন্যাস, এইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসে। এই তিনটা টপিক শেষ হলে আমাদের এইটা চ্যাপ্টার শেষ হবে। আর তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো, আপেক্ষিক পারমাণবিক ভর আর গড় আপেক্ষিক পারমাণবিক ভর বেসিক্যালি একইটাই মিন করা হয়, বুঝতে পারছো? বেসিক্যালি একইটাই মিন করে। এখন বলো বুঝতে পারছো কিনা ক্লাস, বা ক্লাস কেমন লাগছে? আর তোমাদের এত চাই নাই কারণ আমার এই যে হেডফোনটা এটা লাগানো আছে, আমি এটা খুলে দিলে এখন তোমরা কথা বলতে পারবো আমার সাথে। তোমাদের আনমিউট করার অপশন আমি দিয়ে দিচ্ছি। কেউ যদি এখন নিজেকে আনমিউট করে কথা বলতে চাও তো আমি শুনতে পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মজার মানুষ। হ্যাঁ, আইসোবারের ভর সংখ্যা সমান, আইসোবারের ভর সংখ্যা সমান। ওকে, তাহলে গুড নাইট আজকের মতো। সাকিব ভাই আছেন? না না, আজকে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে তো এই জন্য নেক্সট ক্লাস থেকে আশা করি যে ফেসবুকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মেসেজ আমি লিখি তো এই জন্য মেসেজ দেখতে পারি না। ওকে, আল্লাহ হাফেজ। ভাই কিছু আছেন মনে হয় নাকি চলে গেছে মনে হয় তোমাদের সাকিব ভাই? থ্যাংক ইউ, অনেক লাভ রিয়াক্ট। ওকে, being sleepy, আমিও স্লিপি। আল্লাহ হাফেজ।